তখন হচ্ছে ব্রেকফাস্ট করে হাত ধোয়ার জন্য গেছে বেসিনের ওখানে। যে সে দেখে তার চোখ যায় হচ্ছে সেই রান্নাঘরের পিছন দিকে। মনে হলো যে কেউ একটা, মানে সে ভয় হচ্ছে ডিসক্রাইব ভালো মতো করতে পারতেছিল না, যে একটা সে, মানে ওর মাথায় চুল নেই এখন, ওটা কি কোনো বেবির মাথা নাকি কোনো কিছু সে বুঝতে পারেনি। সে হচ্ছে একটু ভাঁজ হয়ে বসে ওকে ডাকতেছে, হাত নাড়ায় নাড়ায় ডাকতেছে। এটা দেখে ও হচ্ছে, যদিও ছোট কিন্তু সে কোনো মতো এখান থেকে যে সোজা চলে গেছে ড্রয়িং রুমে যে সে টিভি দেখা স্টার্ট করছে। সেখানে সে বুঝতেছে সে কি করবে, হয়তো ওর মাথায় কিছু আসে না, ওর কি এখন ভয় পাওয়া উচিত, চিল্লাপাল্লা করা উচিত। এখন তারপরে আম্মু বের হলো, আম্মুকে তখন কিছু বলে নাই, কারণ ওর হচ্ছে ওর ডে শিফটে পড়তো, ওর ডে শিফটে তখন এক্সাম ছিল। এখন যদি কিছু বলে ওই ওর মাথাটাকে টোটাল আউট করে দিছে। পরে যে হচ্ছে এটা বলছে যে এরকম কাহিনী হয়েছে। ওকে, তো এইগুলো তো হচ্ছে গেল আমাদের সাথে কি কি ঘটছে, আমার সাথে আরো অনেক কিছু ঘটছে। এখন আমি হচ্ছে টোটাল বিল্ডিং এর কাহিনীতে আসি। এখন বিল্ডিং আমরা যখন মানে বললাম যে ইমার্জেন্সিতে আমরা আসি, তখন বিল্ডিংটা ইনকমপ্লিট ছিল। তো আমরাও আসার আগে বিল্ডিং এ যখন কাজ চলতেছিল, তো তখনটা দারোয়ান ছিল। তো দারোয়ানটা আপনার ওখানে রাত্রে স্টে করতো। তো একদিনও উঠে হচ্ছে ও ওয়াশরুমে যাওয়ার জন্য। তো যেখানে তো বললাম যে বিল্ডিংটা তখন আন্ডার কনস্ট্রাকশন, তো তখন ওই গ্যারেজে প্রপার ভাবে দেয়ালগুলো দেয়া ছিল না, তো বাইরে থেকে দেখা যেত। ও দেখে ওকে একটা মহিলা ডাকতেছে, সাদা শাড়ি পরা, সাদা শাড়ি লাল পাড়, সিঁদুর দেওয়া, সে খুব সুন্দর করে তাকে ডাকতেছে। ওটা দেখে ও ইনস্ট্যান্ট জ্ঞান হারায় ফেলে। সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখে ওইখানেই গেছে। এটাও কয়েকজনকে বলে, বলার পরে ওটা তখন কেউ বিশ্বাস করে না, হাসাহাসি করে যে হ্যাঁ তুমি কি দেখছো, এই সে, তুমি ভালো করে কাজ করো, ঘুমাও না, কি করো না খাও, নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা খাইছো, এরকম বলে। তো এরপরে সে তখন একা একা থাকতো না, ওই যে রাত্রে একা থাকবো না এত বড় বাসায়, নয় আমাকে এখানে কাকে আমার সাথে রাখেন, না হয় আমি যে বাসায় যাবো। তো এরপরে ডিটেলস কি হয়েছে আমার ঠিক জানা নেই যে ওরকম কিভাবে ছিল। তো এখন বিল্ডিং হওয়ার পরের কাহিনী বলি। বিল্ডিং হওয়ার পরে আরো মানুষজন আসলো। তো আমি এখন বলি আমাদের ঠিক নিচে ওনাদের কথা বলতেছি। তো একদিন কি হলো, আমাদের ওই বাড়িওয়ালা, আমরা যে নানা নানি বলতাম তারা, গরমকাল সবাই এসি ছেড়ে সেজন্য ডোর টোর সব ক্লোজ করা সবার। তখন রাত তখন প্রায় 2টা-2:30 বাজে। তার ছেলে আর ছেলের ওয়াইফ থাকতো আরেকটু দূরে, আরেকটু রুমে থাকতো। তারাও সবাই যার যার মতো দরজা আটকানো। এখন হঠাৎ দরজায় সাউন্ড, জোরে জোরে, বেশ জোরে জোরে নক করে করে, বাবা দরজা খোলেন, বাবা দরজা খোলেন। তো সবাই বেশ সারপ্রাইজ, মানে সবাই বলতে হচ্ছে ওই রুমে যে শুয়েছিলাম, বললাম যে বাড়িলাম রান্নাটা। তারাও বললো যে এত রাতে ডাকতেছে, এখন নিশ্চয়ই কোনো দরকার পড়ছে না, এত রাতে ডাকার কথা না। ভালো কথা, উঠলেন, উঠে হচ্ছে বললেন যে বাবা তুমি একটু আসতে করবো না, মানে কন্টিনিউয়াসলি দরজা না করেই যাচ্ছেন, বাবা দরজা খোলেন, মানে জোরে জোরে দরজা হচ্ছে আপনার সাউন্ড করে করে। এখন মানে যখনও মনে করেন খুলবে, মানে আপনার লক খোলা হয়ে গেছে, সিটকিনি খোলা হয়ে গেছে, খুলে যখন খুলছে মানে লক খোলা হয়ে গেছে, তখনও সে শুনতেছে যে বাইরে থেকে নকের সাউন্ড এবং তার গলার সাউন্ড।
কিন্তু যখনই সে খুলছে দরজাটা ফুললি, দেখে বাইরে কেউ নেই। এখন কারো পক্ষে 1-2 সেকেন্ডও না, মানে যতদূর লাগছে আর কি, 1-2 সেকেন্ড এরকম হবে, মানে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাওয়া, তাও হচ্ছে বড় করিডোর পার হয়ে। ওখানে আশেপাশে কোনো দরজাও নেই, কিছু নেই। হ্যাঁ, আর একটা তো বাচ্চা মানুষটা যে দৌড় দিবে, কোনো সাউন্ড হবে না, কিছু না। একজন বড় ইয়াং মানুষ সে। এখন সে তখনও কিছু ভাবে নাই, ইনস্ট্যান্ট সে ভাবছে কি হলো। সে হচ্ছে তার ছেলের দরজায়, রুমের সামনে যায়, যে দেখে তার ছেলের দরজা আটকানো, এবং সে তখন নক করে তার ছেলের দরজায়। নক করার বেশ কিছুক্ষণ পরে তার ছেলে দরজা খুলেছে, কি বাবা কি হয়েছে, এত রাত্রে কি হলো? তো বললো যে তুমি কি আমার ঘরে আসছিলা? বললো না বাবা, আমি তো ওখানে ঘুমাইছিলাম, কিভাবে আসবো বলেন? তো মানে যদি সে মানে ধরেন আসলে সে নক করছে, কিন্তু তার পক্ষে কিভাবে এরকম 2-3 সেকেন্ড অত বড় একটা করিডোর পার হয়ে আসা, আবার ঘরে দরজার কোনো সাউন্ড না করে, দৌড়ানোর কোনো সাউন্ড না করে। আপনি যদি মনে করেন দরজা খুলেও সে যদি দৌড়ায়, তাও তাকে দেখা যাবে অত বড় করিডোর যে সে তখন সে যাবে। মানে এটা কোনো ফ্লাশ বা কোনো কিছু টাইপ এরকম কোনো কাজ করতে পারবে না। এরকম মানে নিত্য নতুন একটা মানে কাহিনী হতেই থাকতো। হ্যাঁ, আজকে এই কাহিনী, অন্যদিন কাহিনী, তো অন্য আরেকদিন বলবো। আজকে অলরেডি অনেক লং স্টোরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এর সাথে হচ্ছে আমাদের এই বিল্ডিং এর কাহিনী প্লাস আমাদের ব্ল্যাক ম্যাজিকের কাহিনী, আমাদের সাথে ঘটা ব্ল্যাক ম্যাজিকের কিছু কাহিনী বলবো, অ্যাড করে আর একটা ঘটনা পাঠাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। সালামু আলাইকুম ভাই, আমি আপনার অনেক বড় একটা ফ্রেন্ড। আমি সবসময় আপনার হিস্টোরি গুলো শুনি। আমি প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে যতটুকু সময় পাই আমি শুনি। আমি সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি হচ্ছে যে চাঁদপুরে। আমার নাম হচ্ছে সিয়াম। ভাই আমি আপনাকে একটা ঘটনা বলতে চাই। আমার নানুকে নিয়ে বিগত ঘটনাটা প্রায় 20 থেকে 25 বছর আগে। আমি চাই আপনি আমার হিস্টোরিটা সবাইকে শোনান, আপনার কণ্ঠে সবাইকে শোনান। আমার গল্পটা, হিস্টোরিটা হচ্ছে যে একদিন রাতে আমার নানুকে নিয়ে আপনি ঠিকমতো, আমি জানি না কতটুকু বলতে পারছি, ঠিকমতো গুছিয়ে বলতে পারতেছি না। আপনি প্লিজ আপনি দর্শকদের সাথে ঠিকমতো ভাবে গুছিয়ে বলবেন। একদিন রাত আনুমানিক 2টা থেকে 2:30 আমার নানুর কাছে কে জানি এসে খবর দিল যে আমার নানুর বাবা অসুস্থ। তো ওই সময় রাত 2টা-2:30 হবে, ওই সময় এতটা গড়ির ছিল না। আমার নানু ওই কথাটা শুনে একটা হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে বাইরে গেছে। তো উনি কি করছে, বাড়ি থেকে বের হতে একটু শর্টকাট আছে, কিন্তু জায়গাটা হচ্ছে যে খুবই ভয়ানক জায়গা। আপনার ওইখানে মানুষ সচরাচর মানুষ তেমন একটা যায় না। তো আমার নানি কি করছে, শর্টকাট যাওয়ার জন্য ওই রাস্তাটাই বেছে নিয়েছে। তো যাওয়ার সময় হঠাৎ করে প্রচন্ড বাতাসের সঙ্গে সঙ্গে নানুর হাতে থাকা হারিকেনটাই নিভে গেছে। আমি আগে বলে রাখি, উনি একাই গেছেন। কারো বাবা অসুস্থ শুনলে কেউ নিজেকে ঠিক রাখতে পারে না, উনি চলে গেছেন দৌড়ে। পরে আপনার
ওই একটা প্লেস আছে বাড়ি থেকে প্রায় 5 মিনিট বা পরে একটা খারাপ জায়গা আছে, উনি শর্টকাট রাস্তা থেকে বেছে নিয়েছে, খারাপ জায়গা আছে ওখানে। ওখানে দেখে ওই জায়গাটার মধ্যে গেছে, হঠাৎ করে তার হাতের হারিকেনটা নিভে গেছে। পরে উনি দেখতেছে ওইখানে আবার বড় বড় তাল গাছ ছিল। ওই তাল গাছগুলো ভাই একেবারেই সত্যি ঘটনা, কে বিশ্বাস করে বা না করে এটা একান্ত তার বিষয়, ব্যক্তিগত বিষয়। একেবারে সত্যি ঘটনা। ওই তাল গাছগুলো একদম মাটির সাথে নেমে গেছে। পাশে ছিল বাঁশ মুড়া, প্রচুর বাঁশ গাছ ছিল, ওইগুলো পুরা মাটির সাথে মিশে গেছে। উনি কি করছে, এই রাস্তার মধ্যে সব তাল গাছ, সুপারি গাছ ছিল, তারপরে আপনার বাঁশ গাছ, বাঁশমোড়া ছিল, সব মাটির মধ্যে, সব রাস্তার মধ্যে চলে আসছে। উনি অনেক কষ্ট করেই আপনার রাস্তাটা পাড়ি দিছে, অনেক কষ্ট, আর প্রচন্ড বাতাস, অনেক কষ্ট হয়েছে। প্রায় 5 মিনিটের রাস্তা, প্রায় উনি 2 ঘন্টা লাগছে ওই রাস্তাটা পার হইতে। তারপরে উনি ওনার আল্লাহ ইয়ে রাখছে, উনি ঠিক মতো ওনার বাবার সাথে 2 ঘন্টা পরে বাবার বাসায় গেছে, বাবাকে যাই দেখছে। পরে সবার সাথে বললো যে এমন এমন ঘটনা হয়েছে। সবাই না করলো, আপনি এত রাতে কেন আসছেন, কাউকে নিয়ে আসতেন, এই আর কি। তো ভাই এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি চাই আপনি এটা দর্শকের সাথে তুলে ধরেন, দর্শকের জানা উচিত। আমার কাছে এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে, আপনি যদি বলেন তাহলে আমি পাঠিয়ে দিব। আর আমার ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এখন চলে যাব আবারও ঘটনায়। আগের ঘটনাটি যিনি বলেছেন তার নাম বা কোনো কিছু আমি প্রকাশ করিনি, কারণ আমার কাছে মনে হয় সবসময় যিনি ঘটনা বলছেন তিনি যদি তাকে পরিচিত করেন বা তার পরিচয়টা যদি তিনি দিয়ে দেন তাহলে সেটা সবার জন্য ভালো। সেজন্য আমি সাধারণত অডিও ক্লিপের সময় চাই যিনি অডিও ক্লিপটি পরিবেশন করছেন বা যিনি যে ঘটনাটি আপনাদের শোনাচ্ছেন তিনি সবটা বলে দিন। সেটাই হয় সবসময় এবং সেটাই বলেন। এবং কেউ যদি না বলেন তারপরে আমি বলি না, কারণ ইমেইলে কিন্তু নাম থাকে বা অনেকে মেইলের শেষে নাম লিখে দেন। আমি তখন ধরে নেই যে উনি হয়তো নামটা বলতে চাননি। আজকে আমার খুব ভালো লাগছে, আমাদের মিডল ইস্টের ভাই বোনেরা, মানে বাংলাদেশের পরে আমাদের মিডল ইস্ট থেকে সবচাইতে বেশি মানুষ শোনেন। এবং আজকে সৌদি আরব, দুবাইয়ের ঘটনা আপনাদের শোনাবো, একের পর এক আসবে, পরপর 2টো ঘটনা আপনারা শুনতে পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের এই যে বাংলাদেশের উন্নয়নে সবচাইতে বড় অবদান যে দেশটির, মানে মিডল ইস্টের এই মানুষগুলোর, এবং তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমার কাছে মনে হয় যে কোনো একদিন আমি যদি মিডল ইস্টে যেতে পারি, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে আমি আপনাদের সবার সাথে দেখা করব। আমি জানি যে আপনারা সারা দিন ধরে কি পরিমাণ ব্যস্ত থাকেন। মিডল ইস্টে কিন্তু সবাই খুব ব্যস্ত, সবাই প্রচন্ড রকমের ব্যস্ত। এবং যারা বিজনেস করেন তার মনে হয় আরও ব্যস্ত। আমি ঠিক জানি না আসলে কি সিস্টেম বা কি ধরনের কি, বাট আমি যতজনকেই দেখেছি খুব ব্যস্ত থাকেন। তো তারপরেও যদি কোনোদিন যেতে পারি তাহলে যেন আমার জন্য কিছু সময় আপনারা রাখেন, সেই অনুরোধ থাকলো। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনার এই যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। তো আজকে একটা গল্প শেয়ার করব, সেটা হলো আমার বাবার সাথে। তো চলুন গল্পটা শুরু করা যাক। তো গল্পটা হলো 1998 সালে। তো সে সময় আমার বাবা আর কি টেম্পুর হেল্পারই করতো। তো একদিন রাত্রে বাজে আপনার 1টার প্রায় কাছাকাছি। তো এই সময় মনে করেন যে বহুত সে সময় রাত হলো, প্রচুর গভীর রাত। তো আব্বার কাছে একটি লোক এসে বললো যে ভাই একটু লাশ নেওয়া লাগবে বিক্রমপুর। তো আব্বু বললো না ভাই যাবো না। পরে আব্বু আবার বললো যে না, যদি যাই তাহলে আমার কিছু টাকা হবে আর কি, যখন যাই তাহলে সকালবেলা কিংবা 2-1 দিন আমার চলতে আর কি সুবিধা হবে। তো আব্বু বললো ঠিক আছে যাবো, কিন্তু ভাড়া বেশি পড়বে। তো আমার আব্বুর ওস্তাদের আব্বু গেল। তো লাস্টটা আর কি মেডিকেল থেকে বাসা আনছে ওনারা, তারপরে আব্বুর কাছে এসছে ওরা। তো আসার পরে আব্বু বললো যে ঠিক আছে চলেন যাবো। তো 1 কত 2 কত গেল, সারা রাস্তা ভালো গেল।
হঠাৎ করে রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা বিক্রমপুর যেতে আর কি একটি বট গাছ পরে বড়, তো সেই বট গাছ আর কি আব্বু মানে গাড়িটা হঠাৎ করে রাস্তার মাঝখানে বড় বট গাছ, তো বট গাছ মানে গাড়িটা থেমে গেল হঠাৎ করে। তখন মানে হঠাৎ করে যে লাশ আসছিল সে আর কি উঠে বললো যে প্রস্রাব করবো। আব্বুরা তো অবাক, কিরে মরা লাশ প্রস্রাব করবে মানে এটা আবার কোন কথা। তো আব্বুরা কি করলো, যে আব্বু ভাবলো যে এই তো হয়েছে কাম, এখন আব্বুর ওস্তাদ বলতেছে ডরান না। তো আমার আব্বু কি করলো, গাড়ি থুয়া মনে করেন যে সামনে যে জঙ্গল আছিল রাস্তা রোডের পাশে, তো সেই জঙ্গল মানে কি বলবো আর কি একদম ছেঁচড়ায় মাছড়ায় দৌড় টোর মাইরা একদম আর কি ওই জঙ্গল পার করছে। তো এক মুরব্বীর বাসায় গেছে, তো মুরব্বী বললো যে কি হয়েছে তোমরা এত রাতে কি করো এখানে, আর এখনকার দিন সময় তো ভালো না, তো তোমরা কি করতে। আব্বুর মুরব্বীরা সব ভাঙা বললো। পরের দিন সকালবেলা যে গাছের উপরে লাশটা পরে আর কি যে লোন তারা আর কি ইমাম সাহেব নিয়ে লাশটা নামিয়ে তারপরে মনে করেন যে আর কি গাছটা ধোয়া টোয়া দিয়ে এলো। তারপরে রাসেল ভাই আর কিছু হয়নি, ইনশাল্লাহ এখন ভালো আছে। তো গল্পটি শোনার জন্য ভালো, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি হিমেল, বর্তমানে আমি দুবাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার বাসা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা জামালপুর গ্রামে। আমি বর্তমানে যে ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা। হতে পারে আমার ঘটনাগুলো অনেক ছোট কিন্তু অনেক ভয়ানক। আমি এখন যে ঘটনাগুলো বলবো সেগুলো প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল প্রায় 12 থেকে 13 বছর। আমি ওই জামালপুর গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ছিলাম। বর্তমানে আমি দুবাইতে আছি। আমার আব্বু একটা এনজিওতে কাজ করতো। আমার ফ্যামিলিতে আমার ভাই আর আমার 3 বোন ছিল। ছোট থেকে অনেক সাহসী ছিলাম, আমার সেই বিষয়ে আমার গ্রামের সবাই জানতো। এবং ছোট থেকে আমি অনেক টিভি দেখতে অনেক পছন্দ করতাম। টিভিতে হয় না ভৌতিক মুভি, এগুলো দেখতে আমি অনেক পছন্দ করতাম। কিন্তু সে সময় আমাদের গ্রামে তেমন টিভি ছিল না, তাই আমাকে টিভি দেখতে গ্রামের বাজারে চায়ের দোকানে যেতে হতো। ওই সময় গ্রামের বাজারে চায়ের দোকানে টিভি ছিল। আমাদের বাড়ি থেকে গ্রামের বাজার তেমন দূর ছিল না, হবে 1 থেকে 1.5 কিলোমিটার। আমি টিভি দেখতে পছন্দ করতাম, তাই গ্রামের বাজারে গিয়ে টিভি দেখতাম। কিন্তু এ বিষয়ে আমার আব্বু পছন্দ করতো না, সব সময় বকাবাজি করতো এবং এমনকি আমাকে মারতো। তাও আমি টিভি দেখতে যেতাম। আমার আব্বু আম্মু আমাকে ছোট থেকে অনেক আদর করতো। তেমন আব্বু একদিন ওই দিন বাড়িতে ছিল না, ওনার অফিসের কাজে একটু শহরে গিয়েছিল। তখন আম্মু বাড়িতে ছিল। তখন আমি আম্মুর কাছ থেকে ওই সময় 5 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে একটা কথা বলা হয়নি, আমি সব সময় সন্ধ্যার দিকে টিভি দেখতে যেতাম গ্রামের বাজারে।
আপনাকে আমি প্রথমেই বলেছি আমি অনেক সাহসী ছিলাম। টিভি দেখে সন্ধ্যার সময় বাজারে গিয়ে টিভি দেখে একটু রাত করে বাড়িতে ফিরতাম। আব্বু আম্মু হয়তো অনেক রাগারাগি করতো, কিন্তু তাও আমি যেতাম। ওই দিন আব্বু বাড়িতে ছিল না, আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম আম্মুর কাছ থেকে 5 টাকা নিয়ে। ওই সময় গ্রামের বাজারে চায়ের দোকানে কিছু না খেলে আবার চায়ের দোকানে টিভি দেখতে দিত না, তাই আমি আম্মুর কাছ থেকে 5 টাকা নিয়ে বাজারে যেতাম কিছু চায়ের দোকানে কিছু খেতে আর টিভি দেখতে। কেমন একদিন বাড়ি থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে টিভি দেখতে। ওই দিন আমার টিভি দেখে অনেক লেট হয়ে গেছে, প্রায় রাত 10:20 এমন হয়তো বাজে। তখন আমি টিভি দেখে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তখন আবার শীতের সময় ছিল, পৌষ মাস। বাজার থেকে বের হওয়ার পর আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত কিছুটা রাস্তা পাকা আর বাকিটুকু কাঁচা রাস্তা। বাজার থেকে একটু বের হয়ে আমি আবার গ্রামের কারোর জন্য অপেক্ষা করতাম, কেউ আসলে ওদের সাথে বাড়িতে যাব। অনেক সাহস নিলাম, তাও একলা আসতে একটু ভয় লাগতো। গ্রামের রাস্তা, তখন এত ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাটে সব অন্ধকার ছিল। তারপর আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম, কেউ আসবে, গ্রামের কেউ আসবে, ওদের সাথে বাড়িতে যাব। তখন ওই দিন কেউ আসছিল না, ওই সময় মতো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তখন কেউ আর আসছিল না। তারপর হঠাৎ করে একটা মোটরসাইকেল আসলো। তারপর আমি ভাবলাম মোটরসাইকেলের পিছনে পিছনে যাব, দৌড়ে দৌড়ে যাবো। এবং মোটরসাইকেল পিছনে 2 জন লোক ছিল আর একজন মোটরসাইকেল ড্রাইভ করছিল। তখন উনি আবার আমাকে দেখেনি, আমি ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে যেতে থাকলাম। আপনাকে প্রথমেই বলছি ওই সময় কেউ আসছিল না, অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপর একটা মোটরসাইকেল আসছে, আমি মোটরসাইকেলের পিছনে দৌড়ে দৌড়ে যেতে থাকলাম। তখন প্রায় 10 মিনিট দৌড়ানোর পর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। তখন মোটরসাইকেল চলে গেল। তখন আমার অনেক ভয় লাগছিল, এখন কিভাবে যাব। বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়ছিলাম, তারপর আমার ভয় লাগছিল। তখন সাহস করে একেলে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যেতে লাগলাম, তাও আমার ভয় ছিল। আমার কাছে লাগছিল কেউ আমার পিছনে আসছে, এমন সাউন্ড লাগছিল। হয় না, পা আসলে শুয়ের শব্দ এমন। তারপর আমি হাঁটতে শুরু করলাম, একবার সামনে যাই, তারপর পিছনে দেখি, একবার সামনে যাই, তার পিছনে দেখি। এভাবে যেতে যেতে প্রায় কাছাকাছি এসে পড়লাম। তখন আমাদের বাসা থেকে একটু দূরে একটা বেল গাছ ছিল। বেল গাছের সাথে একটা মসজিদ ছিল, ওখানে আমাদের গ্রামের মসজিদ। বেল গাছের আগে ছোট একটা পোল ছিল। পোলের ওইখানে আসার পর ওই সময় শীতের সময় ছিল। প্রথম আমি একলা আসতে থাকলাম। ওই সময় রাস্তায় কেউ ছিল না, কুয়াশা ছিল, আমি একলা আসতেছিলাম। তখন ওইখানে একটা পোল ছিল মসজিদের আগে, গ্রামের মসজিদের একটু আগে, রাস্তার মাঝখানে। পরে আমি পোলের কাছাকাছি আসলাম। ওই সময় দেখলাম একজন মাওলানা, একজন লোক, অনেক উঁচু, সাদা পাঞ্জাবি পায়জামা পরা। তখন আমি ভাবলাম যে এতক্ষণ কেউ ছিল না, এখনই মৌলানা কোথা থেকে আসলো। তখন আমার অনেক ভয় হচ্ছিল। এতক্ষণ আমি আসলাম, কেউ ছিল না। হঠাৎ
করে এই লোক কোথা থেকে আসলো, হঠাৎ করে আমার কাছাকাছি 4-5 হাত দূর হবে এতটুকু। তারপরে আমি ভয়ও পাচ্ছিলাম, আবার ভাবছিলাম যে হয়তো একজন লোক পাইলাম, ওর সাথে এখন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো। তারপর আমার অনেক ভয় হচ্ছিল, শরীর অনেক অনেক ঘাম ছিল শীতের সময়। তারপর আমি এক পা সামনে দিই, এক পা পিছনে দিই, আমার অনেক ভয় হচ্ছিল। তারপর ভয়ে পেয়ে ওনার পিছনে পিছনে যেতে থাকলাম। পিছনে পিছনে যাওয়ার পর ওই বেল গাছের কাছাকাছি আসার পর হঠাৎ করে মসজিদে যখন বারান্দায় লাইট থাকতো আর কি, তারপর মসজিদের সামনে আসার পর হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, কারেন্ট আসলো। আগে কারেন্ট ছিল না। কারেন্ট আসার পর যখন পুরোটা আলোকিত হওয়ার পর হঠাৎ করে দেখি ও লোকটা নাই, যার পিছনে পিছনে আমি আসছিলাম। হঠাৎ করে দেখি লোকটা উধাও হয়ে গেছে। তখন তো আমি অনেক ভয় পাইলাম, আমার শরীরে সব লোম দাঁড়ায় গেছে। তখন আমি তখন ওই সময় আমি ছোট সময় লুঙ্গি পরতাম। লুঙ্গি উঠে এক দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন আমাদের বাড়ি আবার চারদিক থেকে টিনের বেড়া ছিল, গেট লক ছিল আর কি, টিনের গেট। ওইখানে গিয়ে আম্মু বলে চিৎকার করতে থাকলাম। আম্মু গেট খুলে আমাকে বাড়িতে নিয়ে গেল। তারপর ওই দিন গরম পানি দিয়ে আমাকে গোসল করাইলো। ওই দিন তো থেকে 3 দিন মাছ খাইনি। তারপর আমার অনেক জ্বর আসছিল, 2-3 দিন আমার অনেক জ্বর আসছিল, বাড়ি থেকে বের হতে পারিনি। এরপর থেকে আমি যেখানে যেতাম অনেক ভয় পেতাম। আমার কাছে লাগতো আমার পিছন পিছন কেউ আসছে, এমন লাগতো। আমার সাইডে কেউ, আমার এক সাইডে আমার কেউ দেখছে, এমন লাগতো। আমার সবসময় ভয় লাগতো, কিন্তু আমি কাউকে দেখতাম না। এর কিছুদিন পরে আমার একজন বন্ধু ছিল আর কি, ও আর আমি গ্রামের সুপারি গাছ থেকে লোকজনকে সুপারি বেড়ে দিতাম আর কি। ছোট সময় আব্বু পয়সা দিত, তারপর আমিও মানুষের গাছ থেকে সুপারি পেড়ে দিতাম আমার বন্ধুর সাথে। তারপর ওরা কিছু সুপারি দিত। তারপর আমি আমার বন্ধু একদিন অনেক গাছ থেকে সুপারি পেড়ে দিছি, অনেক লোকজন দরকে। পরে অনেকগুলো সুপারি হয়েছে। আমরা আবার সুপারি পেড়ে দিয়ে সন্ধ্যার সময়, হাটের দিন, গ্রামের হাটের সময়, সন্ধ্যার সময় বাজারে এনে বিক্রি করতাম। ওই দিন আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক সুপারি ছিল, অনেক সুপারি আবার গুনতে হতো কতটুকু সুপারি হয়েছে। ওই দিন আবার একটু দেরি হয়ে গেছিল। তারপর আমিও সাহসী ছিলাম, আর বন্ধু অনেক সাহসী ছিল। ও আর আমি তখন রাত প্রায় 9টা বাজে। তখন বর্ষাকাল ছিল না। তারপর দিনের অনেক মেঘ ছিল, আকাশে অনেক মেঘ ছিল, তেমন রাস্তাঘাটে তেমন লোকজন ছিল না। রাস্তা থেকে অনেক লোক দিনের বেলায় রাস্তা থেকে আছে না, জমিন বন আছে না অনেক, যেখানে মানুষ ধান রোপণ করে, এগুলো আবার কেটে ফেলছে। গ্রামের ক্ষেতের মাছ দিয়ে রাস্তা আছে, মানে দিনের বেলায় গ্রামের ক্ষেতের মাছ দিয়ে অনেক মানুষ বাজারে যেত। ওদিকে একটু সময় কম লাগতো, রাস্তা দিয়ে যেতে সময় বেশি লাগতো, তাই ধান ক্ষেতের মাছ দিয়ে অনেক লোক যেত। তারপর আমি আর আমার বন্ধু ওই রাতের বেলায় ও সাহসী ছিল, আমি ছিলাম একটু তাড়াতাড়ি বাজারে যাওয়ার জন্য। ও গ্রামের ধান ক্ষেতের মাছ দিয়ে যেতে থাকলাম।
এখানে একটা কথা বলা হয়নি, ওই যেখান দিয়ে আমি আমার বন্ধু যেতে থাকলাম, ওখানে যাওয়ার পথে ধান ক্ষেতের মাঝে একটা কলা বাগান ছিল, ছোট একটা কলা বাগান ছিল। কলা বাগান পার হয়ে একটা বড় একটা বাঁশঝাড়ের মতো ছিল। ওইখানে আবার অনেক বছর আগে একটা বাড়ি ছিল, বাড়ির একজন মহিলা রাত্রে মানে ওদের টয়লেট ছিল ওই জঙ্গলের কাছাকাছি, বাড়িও ছিল জঙ্গলের কাছাকাছি, বাজারের কাছাকাছি। উনি আবার একদিন ও টয়লেটে যাচ্ছিল, তারপর ওনাকে নাকি জেনে বর করছিল, জেনে আবার ওনাকে মেরে ফেলছিল। মেরে আবার ওখানে টয়লেটের ভিতরে উল্টা করে রাখছিল। ওনার মাথা ছিল নিচে, পা উপরে ছিল, এভাবে রেখে দিয়েছিল। সেটা আবার প্রথমে আমি আমার বন্ধু জানতাম না, পরে আমার আম্মু বলছে আর কি আমার। তারপর আমি আমার বন্ধু যেতে থাকলাম, ওইখানে ওই বাঁশঝাড়ের কাছাকাছি একটা কলা বাগান ছিল। কলা বাগানের কাছে যাওয়ার পর প্রথমে আমি দেখলাম, মানে কিভাবে বলবো, আমি এখন বলতেছি এখনই আমার গায়ের লোম দাঁড়িয়ে যেতেছে। তারপর প্রথমে আমি দেখলাম ছোট করে একজন মানুষের মতো, মানুষের আকৃতি না, অনেক কালো, ভয়ানক, অনেক লোমের মতো আর কি ছিল শরীরে, কালো কালো, ছোট, হাইট একবারে ছোট, অনেক কালো কালো, বিশ্রী চেহারা, অনেক ছোট সময় তেমন আমি বুঝতাম না। চোখগুলো ছিল একেবারে হলুদ হলুদ, আর কিছু নয়, হলুদ এমন লাগছিল। আমার বন্ধু আবার আমাকে বলছিল এগুলো হয়তো বা কলা পাতার থাকে না, হলুদ হলুদ দাগ, ও বলছিল কলা গাছের পাতা হয়তো বা এমন হয়েছে। আমিও ভাবছিলাম যে হয়তো বা হইতে পারে। তারা আমার একটু সাহস বেঁচে ছিল। তারপর আমি সামনে গিয়ে দেখার জন্য একটু সামনে গেলাম, শিওর হওয়ার জন্য একটা কি হতে পারে, কলা পাতা হয়তো কি। বাদবে সামনে যাওয়ার পর এটা আবার নড়াচড়া করছে। বাদবে পরে আমি বুঝতে পারলাম এটা কলা পাতা না, এটা অন্য কিছু। তারপর ওই সময় আমি রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকের লাইট আবার আমাদের দিকে আসছিল, সামনের ফোকাস লাইট। ট্রাক যখন গ্রামের রাস্তার মোড় ঘোরাচ্ছিল তখন লাইট আবার আমাদের দিকে আসছিল। লাইট আসার কারণে লাইট সিধা আমার দিকে আসলো, তখন আর ওখানে কিছু ছিল না। তখন আমি আমার বন্ধু অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি আসতে শুরু করলাম, পিছনে আসতে শুরু করলাম। পিছনে আসার পর হঠাৎ করে আমার শরীর একেবারে অবশ হয়ে গেছে, অনেক ক্লান্ত লাগতেছে, আমি উঠতে পারছিলাম না কিছুটা আসার পর। তখন আমার বন্ধু আমাকে এভাবে কাঁধে হাত রেখে বাড়িতে দিয়ে গেল, আমার আম্মুকে সবকিছু বললো। পরে অনেকদিন আবার বলছিল অসুস্থ ছিলাম, অনেক জ্বর আসছিল। তারপর আমি অনেক ভয় পেতাম, রাস্তা দিয়ে গেলে অনেক ভয় লাগতো আমার সবসময়। এর মাঝে তারপর ওই দিন সকালে আমি আমার বন্ধু ওই কলা বাগানে গিয়েছিলাম যাচাই করার জন্য, ওখানে কোনো কিছু ছিল কিনা, কোনো কলা গাছ। তখন গিয়ে দেখলাম ওইখানে কিছুই ছিল না, কলা গাছ কিছুই ছিল না, অনেক বড় বড় কলা গাছ ছিল। তার মাঝে কলা পাতার মাঝে কোনো দাগ কিছু ছিল না। এর বেড়া একটা গেট আছে, গেটের সামনে আসছি। পরে আমাদের বাড়ির সামনে আবার বাস যাচ্ছিল, ঘন ঘন বাস যাচ্ছিল। বাসের সামনে দেখলাম হঠাৎ আগুন আছেন, আগুন বলতে গ্রামের বাড়িতে ওই সময় কুপি বাতি ছিল না, কুপি বাতির অল্প একটা আগুন। বাস যার অনেক বাতাস ছিল না, তারপরও বাজারগুলোর পাতাগুলো অনেক নড়ছিল।
আমি হয়তো ভাবছি বাতাস আসছিল তাই। তারপর দেখলাম বাজারের কাছ থেকে এমন আগুন, হঠাৎ করে এক বাজার থেকে অনেক অন্য বাজার যাইতেছে। তখন আমি ভাবলাম আগুন এভাবে কেমনে যাইতেছে, কেউ নাই। তখন আমি আম্মুকে অনেক জোরে চিৎকার করে থাকলাম, গেটে ধাক্কা দিয়ে দেখলাম যে গেটে অনেক সাউন্ড হলো, টিনের গেট। পরে আব্বু আম্মু উঠে আসলো, আমাকে বাড়িতে নিয়ে গেল। তারপর আমি অনেক ভয় পেতাম। তারপরে প্রায় আবার কিছুদিন পরে, তখন তেমন একটা রাত ছিল না, তখন আমি বাজারে তেমন রাত করতাম না, ভয় পেতাম। আমার বন্ধু আবার বাজারে গেলাম একদিন, টিভি দেখে আসলাম। ওই দিন আম্মু আবার বলছিল গ্রামের হাটের বাজার থেকে কিছু মাছ নিয়ে আসতে। তখন আম্মু বলছিল একটু তাড়াতাড়ি আসবা, সন্ধ্যার আগে বাড়িতে আসবা, মাগরিবের আজানের আগে। তখন আমার একটু দেরি হয়ে গেছিল টিভি দেখতে গিয়ে। আমি আমার বন্ধু আসছিলাম, তখন গ্রামের আসার পথে একটা পুকুর ছিল। পুকুর পাড়ে আসার পরে আমি আমার বন্ধু দেখলাম একটা বিড়াল। পুকুর পাড়ে আসার পর আমি আমার বন্ধু দেখলাম একটা বিড়াল, ছোট একটা বিড়াল। আমাদের সাথে আবার মাছ ছিল। আম্মা আবার বলছিল বাজার থেকে মাছ নিয়ে আসতে। আমি আমার বন্ধুর সাথে মাছ আসছিল। তখন দেখলাম একটা বিড়াল আমাদের দিকে আসছিল। বিড়ালের চোখগুলো অনেক লাল, আমাদের দিকে আসছিল মাছ নিয়ে যাওয়ার জন্য। আমাদের দিকে অনেক 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 রেগে আসছিল, চোখগুলো অনেক লাল, অনেক ভয়ানক ছিল। বিড়াল অনেক ছোট ছিল কিন্তু অনেক ভয়ানক ছিল। আমাদের এদিকে আসছিল। আমি এবং আমার বন্ধু দুজনই অনেক ভয় পেলাম। ছোট এক বিড়াল তো ভয়ানক কিভাবে হতে পারে? চোখগুলো অনেক লাল, অনেক সাউন্ড করছিল। তারপর আমি আমার বন্ধু আবার ভয় পেলে অনেক সাহস ছিলাম। দুজনে মিলে বিড়ালকে লাথি দিলাম। লাথি যাওয়ার পর ও পুকুরে পড়ে গেল। সাউন্ড এমন একটা সাউন্ড হয়েছিল, বিড়াল পুকুরে পানিতে পড়ে গেল। তারপর দুজনে অনেক ভয় পেলাম। আমাদের সাথে আবার মাছ ছিল। মাছ নিয়ে দুজনে এক দৌড় দিলাম। দৌড় দিয়ে আসার পর আমাদের গ্রামের রাস্তার পাশে অনেক খেজুর গাছ ছিল। তখন আবার আমি আমার বন্ধু দেখলাম ওই বিড়ালটা খেজুর গাছের উপর থেকে উল্টোভাবে নিচে নামছে। উল্টোভাবে আসে না নর্মালি মানুষ যেভাবে ও খেজুর গাছ থেকে নিচে নামেতে, তেমন ভাবে না, উল্টোভাবে খেজুর গাছ থেকে নিচে নামছে। তখন আমি আর বন্ধু দুজনে দেখে অনেক ভয় পেলাম এবং এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলাম। ওই দিন আমার অনেক জ্বর আসছিল। তখন আম্মু 2-3 দিন মাছ খেতে মানা করছিল। তখন তারপর থেকে অনেকদিন আমি ভয় পেতাম। প্রায় তারপর থেকে 4-5 বছর আমি অনেক ভয় পেতাম। বাজারে তেমন যেতাম না, অনেক ভয় পেতাম। বাড়িতে দেখতাম, সন্ধ্যার পরে বাড়িতে দেখতাম। 5-6 বছর পরে আবার সবকিছু ঠিক হয়েছিল। তারপর তো আমি দুবাই এসে বললাম, প্রায় 2 বছর হয়েছে আমি দুবাই আসছি। ভাই, আপনার যদি আমার গল্পগুলো ভালো লাগে, যদি বিশ্বাস করেন ভালো লাগে, তাহলে আপনি নিজের মতো করে সবাইকে শোনাবেন। আপনি নিজের মতো করে। হয়তোবা আমার বয়সে অনেক ভুল ত্রুটি হইতে পারে। আসলে আমি আমার ঘটনাগুলো বলার সময় অনেক ভয় পেয়েছিলাম। আমার ভিতর থেকে বয়স আসছিল না। হয়তোবা অনেক ভুল হয়েছে। আপনি এই ভুলগুলো সংশোধন করে আপনার কণ্ঠে দর্শকদের বলে শোনাবেন। এগুলো আমার সাথে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন আর সবসময় আমাদের আপনার FM এর মাধ্যমে বাস্তব ঘটনাগুলো শেয়ার করে যাবেন।
রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। অলরেডি অনেক বকবক করে ফেলেছি, সুতরাং আর বকবক করবো না, সরাসরি ঘটনায় যাব। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। আমরা এর পরের যে অডিও ক্লিপটি সেটি শুনবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম জুনায়েদ আহমেদ পিয়াস। আমি থাকি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলার একটি গ্রামে, এবং কয়েকদিন আগে আমার সাথে একটি ঘটনা ঘটে যায়, সেটি শেয়ার করার জন্য আমি হচ্ছে চিন্তা করলাম যে বুথহেমে শেয়ার করা যাক। আমি হচ্ছে 2018 সাল থেকে বুথহেমে শুনতেছি, ছোটবেলা থেকেই দেখে আসতেছি। আমার কয়েকটা বড় ভাই আছে যে কাজিন সমূহ, তারা হচ্ছে বুথহেম শুনতো, রেডিও নিয়ে বসে পড়তো রাত 12টার দিকে। প্রত্যেক শুক্রবার রাত 12টার আমাদের একটা অনেক বড় রেডিও ছিল, ওই একটা রেডিও বক্সের মতো থাকে যেটাতে হচ্ছে এন্টিনা দিয়ে যে শোনা যায়। তো ওরা হচ্ছে রাত্রে 12টার দিকে শুক্রবারে শুনতো, তো তখন সেটার দিকে আমি হচ্ছে আগ্রহ হই। তখন 2018 সাল থেকে আমিও শোনা শুরু করি। অ্যান্ড হচ্ছে 2020 সাল থেকে যখন করোনা টাইমটা আসে, তখন আমি জানতে পারি যে আপনার বুথ.com-এ বুথএফএম থেকে বুথ.com শোটা শিফট হয়েছে, এবং সেটাতে আমি শোনা শুরু করে দিই। এবং যে আগের এপিসোডগুলো সবগুলো এপিসোড আমি এখনো শুনতেছি, এখনো আমি কমপ্লিট করি নাই, কারণ আমি হচ্ছে জানতে পারছি 2020 সালে করোনার শেষের দিকে যে আপনি বুথ.com শোটা শুরু করছেন। তো এখনো মেবি আমি হচ্ছে বুথ.com-এর 127 নম্বর এপিসোডে আছে, এখনো শেষ করি নাই। আগেরগুলো শেষ করে আপনার যে এখন এপিসোডগুলো সেগুলো শুনবো। সো আমি হচ্ছে 2018 সাল থেকে বুথএফএম শুনি, সেটি একটা কথা। অ্যান্ড আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছে, এবং আমি চাচ্ছি সেটা শেয়ার করতে আপনাদের সাথে। সো অনেকটা কথাই বলে ফেলছি, তো আশা করি আগানো যাক। তো আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো একটা উপজেলা কোনো একটা গ্রামে থাকি, অ্যান্ড আমার বয়স হচ্ছে 17+। এখন হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাস কালকে পড়বে, আজকে 31 আগস্ট। অক্টোবর মাসে আমার হচ্ছে জন্মদিন, 18+ হবে আমার বয়স। তো আমি হচ্ছে সদ্য এসএসসি পাস করেছি 2023 সালে, ব্যাচের A+ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে যে ঘটনাটা ঘটছে, মূল ঘটনায় ফিরে যায়। মূল ঘটনাটা হচ্ছে যে আমার হচ্ছে ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, অভ্যাসটা হচ্ছে কবরস্থানে গেলে আমার হচ্ছে মুড ভালো হয়ে যায়। মানে যদি আমার মুড খারাপ থাকে তাহলে হচ্ছে কবরস্থানে গেলে আমার মুড ভালো হয়ে যায়, বাট আমার তেমন ভয় করে না। রাত্রে যদি 1টার পরেও যায় তারপর আমার তেমন ভয় করে না, মানে মনের মধ্যে ভয় জিনিসটা কাজ করে না আমার প্রতি, সেই জন্য আমি তেমন ভয় পাই না। উল্টো আমার কবরস্থানে গেলে একটা শান্তি কাজ করে মনের মধ্যে। তো আমি হচ্ছে ছোটবেলা থেকেই অনেক আগ্রহী ছিলাম এইটাতে, অ্যান্ড এক সময় এটাতে আমার ভয় কাজ করে না, এবং কবরস্থানে গেলে আমি একটা আলাদা শান্তি পাই। তো আসল যে কাহিনীটা সেটা হচ্ছে যে আমি হচ্ছে মন খারাপ হলে কবরস্থানে যাই, এন্ড বিশেষ করে রাত্রে যাওয়ার ট্রাই করি। রাত্রে গেলে আমার কবরস্থানে একটা শান্তি মিলে আলাদা। তো একদিন, মানে আমি তো প্রত্যেক দিন, মানে সপ্তাহে 1 থেকে 2 দিনই যাই হচ্ছে আপনার কবরস্থানের মধ্যে, ভালো লাগে। এই কারণে রাত্রে হচ্ছে মাঝে মাঝে গিয়ে কোরআন তেলাওয়াত করি, যে ওইখানে যাওয়াটা হলো মনে শান্তি মিললো, এবং হচ্ছে মাঝে মাঝে কবরবাসীদের জন্য দোয়াও করি। মানে এক কাজে 2 কাজ হয়ে যায়, শান্তিও মিলে প্লাস হচ্ছে দোয়াও করে আসে তাদের জন্য। তো আমি যখন এই তো কয়েকদিন আগে বললে ভুল হবে, এই তো হবে 10-15 দিন হবে। তো এটা হচ্ছে আপনার আমার হঠাৎ করে একদিন মন খারাপ হয় প্রচুর, একটি সঙ্গত কারণে মন খারাপ হয়। ও হ্যাঁ, আপনাকে বলতে গেছি, একটি সঙ্গতের কারণে আমি হচ্ছে আমার নামটা হাইড রাখছি, নামটা বলতে চাচ্ছি না, আমি কোথায় থাকি সেটাও বলতে চাচ্ছি না, আমি আমার যাবতীয় ইনফরমেশন দিতে চাচ্ছি না একটি কারণে। তো আমি আমার কথা কন্টিনিউ করি। তো আমি ওই দিন হচ্ছে সমস্যার কারণে বা মন খারাপ বা বোরিং ফিল হওয়া বা মুড অফের কারণে আমি হচ্ছে সেই দিন রাতে এশার নামাজের পরে, এশার নামাজ জামাটা শেষ করার পরে হচ্ছে সেইখানে যাই। তো যাওয়ার পরে আমি হচ্ছে মাঝে মাঝে মসজিদ থেকে কোরআন নিয়ে যাইতাম, কোরআন থাকে মসজিদের মধ্যে, ছোট ইয়ার মধ্যে কোরআন থাকে পড়ার জন্য। ছোট্ট একটা কোরআন নিয়ে গেছিলাম ওই দিন মুড অফ ছিল। তো ওইখানে থাকার পরে হচ্ছে একটু হাঁটাফেরা করি, কবরস্থানের আশেপাশে হাঁটি, তারপর হচ্ছে মাঝে মাঝে একটু ভিতরে যাই। কবরস্থানটা কিন্তু অনেক বড় ছিল, আর কবরস্থানটা এমন একটা জায়গায় ছিল সেখানে তেমন মানে ধরতে গেলে নির্জন ছিল, তেমন হচ্ছে মানুষের আসা যাওয়া হতো না। একদম বলতে গেলে একদম খুব কমই মানুষের আসা যাওয়া হয়। ধরুন যে 24 ঘন্টায় মাত্র 10-12 জন হাঁটা যাওয়ার যায় এদিক দিয়ে, শর্টকাট রাস্তা বলে। এমনিতে আসা যাওয়া করে না, আর গাড়ির কথা তো বাদই দিলাম। আর উল্টা আমার এই জায়গাটা ভালো লাগে, আমার তেমন ভয় কাজ করে না। তো মাঝে মাঝে এশার নামাজের পর গেলে কোরআন তেলাওয়াত করে ওখানে বসে 1টা পর্যন্ত মাঝে মাঝে থাকি, তারপর বাসায় চলে আসি। আমার ফ্যামিলি তেমন কিছু বলে না, যেহেতু ফ্যামিলি থেকে জানে যে আমি
হালকা সাহসী আছে, তেমন ভয় করে না আমার। তো তারা তেমন জিনিসটাকে পাত্তা দেয় না বা চিন্তা করে না আমার জন্য। তো আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করি। 8টা বাজে, সরি 8টা না 8:30 দিকে জামাত শেষ হয় আমার। আমি 9টার দিকে কবরস্থানে যাই। তো যাওয়ার পরে যা নর্মালি যে কাজটা করি, ফার্স্ট একটু হাঁটাহাঁটি করি, তারপর মুডটা যখন একটু ভালোর দিকে আসে 10টার দিকে, তখন আমি হচ্ছে সূরা বাকারা পড়া শুরু করে দিই। আমি হচ্ছে যখন ক্লাস 6-এ কি 7-এ পড়ি, তখন হচ্ছে আমার কোরআন যত শুদ্ধ করে ফেলি। কোরআন আমি কোনো হাফেজ নই বা কোরআন করে মুখস্থ করিনি, জাস্ট কোরআন শুদ্ধ করছি পড়া। তো আমি ভালো কোরআন তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে সূরা বাকারা খুলে হচ্ছে তিলাওয়াত করা শুরু করি। তার ওই দিন হচ্ছে চাঁদের আলো ছিল, ওই দিন জ্যোৎস্না রাত ছিল, চাঁদের আলো ছিল, যার কারণে পরিষ্কার আমি কোরআন পড়তে পারতেছিলাম, চাঁদের আলোয় একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতে থাকি আর হচ্ছে কবরস্থানের ভিতরে যেতে থাকি। এন্ড হচ্ছে তাদের মন থেকে দোয়া নিতে হচ্ছে বা দোয়া দিতে হচ্ছে, দোয়া করতে করতে মন থেকে একটা আলাদা একটা হ্যাপিনেস কাজ করা শুরু করে তাদের জন্য দোয়া করার কারণে। এন্ড আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেছিলাম। তো আমি কোরআন তেলাওয়াত করতেছি আর হচ্ছে কবরস্থানের মধ্যে হাঁটতেছি। আমি এই তো কত ঘন্টা, 1.5 ঘন্টা যাবত আমি কোরআন তেলাওয়াত করছি। এত ভালো লাগতেছিল আমার মুডটা। তো এক সময় আমি খেয়াল করি যে আমি কবরস্থান অনেক ভিতরে চলে গেছি, আস্তে আস্তে কবরস্থানটা অনেক বড় ছিল, তো কবরস্থানে অনেক ভিতরে চলে গেছি আমি। এন্ড হঠাৎ করে হচ্ছে আমার কোরআন তেলাওয়াতটা প্রায় শেষ করবো এমনটা আমি শুনি যে আমার কথা তো রিপিট হচ্ছে। এটা এমন জায়গা না যেখানে হচ্ছে আমার প্রতিদিনই শোনা যাবে এটা, বা ধরেন আমি যদি কোনো একটা পাহাড়ে যাই তখন তো হচ্ছে জুড়ে চিৎকার দিলে বা কথা বললে সেটা প্রতিদিনই শোনা যায়। বাট এটাতে এমন কোনো জায়গা নেই যার কারণে হচ্ছে প্রতিদিনই শোনা যাবে। তা আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছি সুন্দর মতো, বাট এটা শুনলাম যে রিপিট আসতেছে এবং সেম আমার কণ্ঠে, আর সেম যেন আরেকটা আমি কোরআন তেলাওয়াত করতেছি পিছন থেকে সেম। ধরেন যে আমি একটা লাইন তেলাওয়াত করলাম, এই লাইনটা ঠিক 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে এই লাইনটাই রিপিট হচ্ছে, সেম আমার কণ্ঠ। তো রিপিট হলে কিন্তু বারবার রিপিট হয়। যেমন ধরেন আমি হচ্ছে পাহাড়ের কাছে গিয়ে একটা চিৎকার দিলাম, সেটা হচ্ছে 4-5 বার রিপিট হতেই থাকবে, তারপর আস্তে আস্তে থেমে যাবে। বাট এটা এরকম না, প্রতিধ্বনিটা এরকম যে আমি একটা লাইন তেলাওয়াত করার 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে সেটা রিপিট হয়, জাস্ট একবারে বেশি শোনা যায় না, এরকম একটা রিপিট। তো করতে থাকি, পরে হঠাৎ করে আমি এটা যখন খেয়াল করি তখন আস্তে আস্তে আমার পরের সাউন্ডটা কমিয়ে দিই। তারপর দেখি যে ওই দিক থেকে আমার পরের সাউন্ড আস্তে আস্তে কমে আসতেছে, বাট আমি যখন থেমে যাই ওইটাও থেমে যায়, যখন তেলাওয়াত করে ওটাও তেলাওয়াত করে। তো আমি হচ্ছে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের সাউন্ডটা কমে দিই যাতে আমি খেয়াল করতে পারি যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। তো আমি কোরআন তেলাওয়াত করতে থাকি আর হচ্ছে সামনে যেতে থাকি। এক পর্যায়ে যেই জায়গা থেকে সাউন্ডটা আসতেছিল, রিপিট হচ্ছিল, সেই জায়গা থেকে আমি দাঁড়ায় যাই, মানে আমার সাথে থেকে আওয়াজ আসতেছে বাট আমি কিছু দেখতেছি না যে আওয়াজটা কোত্থেকে আসতেছে। তখন আমি খোঁজার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করতেই আছে, কোরআন তেলাওয়াত মুখ থেকে আমার চলতেছে, থামতেছে না। একবার এক লাইন দেখতেছি পড়তেছি এরকম ভাবে তিলাওয়াত করতেছে, আমি আওয়াজটা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারতেছি না। তখন আমি কি করব, আমি হচ্ছে মানে খোঁজার চেষ্টা করতে হচ্ছে এক বৃদ্ধ চাচার লোকের কাছে যাই, মানে বৃদ্ধ চাচার যে একটা কবর আছে ওই কবরের কাছে যাই আমি। মানে ওই চাচার কবরটা হচ্ছে মানে আমার এখানে একটা কথা বলি, আমি হচ্ছে কয়েকদিন ধরে একজনকে স্বপ্নে দেখতাম, একটা চাচা আমাকে এসে আদর করতো, বাট ওই চাচাকে আমি কখনো বাস্তবে দেখি নাই। তো হঠাৎ করে একদিন দেখি যে একজন মারা গেছেন, জানাজা দিতে হবে। তো ওইখানে গিয়ে থেকে সেখানে ওই চাচার চেহারা, ওই চাচাকে আমি বাস্তবে কোনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখছি। মানে স্বপ্ন তো প্রতিদিনই দেখতাম, প্রতিদিন বলতে সপ্তাহে 1-2 বার দেখতাম মেবি, স্বপ্ন তো দেখতামই, বাট বাস্তব রিয়েল লাইফে কখনো আমি দেখি নাই উনি ওই চাচাকে। বাট বাস্তবে ফার্স্ট টাইম যখন দেখছি তখন তার জানাজা পড়ার জন্য আমি গেছিলাম, তখন ওনাকে আমি চিনতে পারছি যে আরে আমি তো এই লোকটির স্বপ্নে দেখছিলাম। ঠিক ওই চাচারকে জানাজা দেওয়ার পর যেখানে কবরটা দেওয়া হয়েছিল সেই কবরের পাশে আমি আসছি। আসার পরে হঠাৎ করে মনে হইলো যে আমাকে কে যেন মানে আমার পিছনে কে যেন একটা হ্যাঁচকা টান দিছে। টান দেওয়ার পরে আমি হচ্ছে নিচে পড়ে যাই, পড়ার পরে আমি হচ্ছে তেমন ভাবে খেয়াল করতে পারিনি যে কোথায় পড়ছি আমি, আমার কাছে মনে হলো যে একটা গর্তে পড়ছি। তখন চাঁদের আলো ছিল, আমি খেয়াল করেছি একটা কবরের মধ্যে পড়ছি, ভাঙা একটা পুরনো কবরের মধ্যে পড়ে গেছে। সেখানে হচ্ছে মানে কঙ্কাল গুলা বা যে হাড্ডি গুলা সেগুলো চাঁদের আলো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর আমি একটু হালকা ভয় পাইছি, আমি তেমন ভয় পাইনি, যেহেতু একটু সাহসী টাইপের ছিলাম বা আছি, তো আমি তেমন ভয় পাইনি। তো তখন সেখান থেকে উঠে আসি। আমি উঠে আসার পরে তারপর আমি আবার শুনি যে কে যেন তিলাওয়াত করতেছে, বাট তখন তো হচ্ছে আমার প্রতিদিনই হচ্ছিল, মানে আমি তিলাওয়াত করতেছিলাম, পিছন থেকে একজন তিলাওয়াত করতেছিল, বাট এখন হচ্ছে ঠিক উল্টা, মানে আমি তিলাওয়াত করতেছি না বাট তিলাওয়াত শুনতেছি আমি আরেক জায়গা থেকে, সেম আমার কণ্ঠের।
তখন তো আমি আরো অবাক। তো যখন খেয়াল করলাম যে আওয়াজটা আবার পিছন থেকে আসতেছে, যখন আমি পিছের দিকে তাকালাম দেখলাম যে কে যেন একটা সাদা জুব্বা পরে দাঁড়ায় আছেন, তিলাওয়াত করতেছে। যখন আমি ওনার কাছে যাব তখন হঠাৎ করে আমার খেয়াল করি যে আমি কবরের মধ্যে আছি, এন্ড আমি যেই জায়গাতে পড়ছিলাম এই জায়গার মধ্যে আছি, এন্ড আমি এতক্ষণ একটা ঘুরের মধ্যে বা স্বপ্নের মধ্যে ছিলাম, যেটা মানে আনবিলিভেবল যে আমি এই জায়গাতে পড়ছি। সেটা আমি স্বপ্নে কিভাবে দেখলাম যে আমি এই জায়গাতে পড়ছি? আমি তো জাগলামই মাত্র, বা ঘুর থেকে বা স্বপ্ন থেকে উঠলামই মাত্র, মাত্রই দেখলাম যে আমি হাড্ডি দেখতে পাচ্ছি চাঁদে আলো। বাট এইটা আমি স্বপ্নে আগে কিভাবে দেখলাম? আমি তো পরে অজ্ঞান হয়ে গেছিলাম। আমার তো জানার কথা না যে আমি কোথায় পড়ছি, আমার তো মাত্র জানার কথা যে আমি এখন পড়ছি, এখন আমি এই জায়গায় পড়ছি, বাট আমি এটা স্বপ্নে কিভাবে দেখলাম? আচ্ছা, পাই দাও এইটা গেল। তখন আমি উঠলাম, ওঠার পর থেকে আমি দেখলাম যে সেম সেম কাহিনী, মানে স্বপ্ন যেটা করছে এটি আবার রিপিট হচ্ছে। আমি ওই কবর থেকে উঠার পরে যে পিছে কার যেন আওয়াজ পাচ্ছি যে কোরআন তেলাওয়াত করছে, তো পিছে তাকায় দেখি যে সেই একই কথা, স্বপ্ন যেটা দেখছি সেইটাই, একজন জুব্বা পুরোহিত লোক, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। তখন আমি সেদিকে যাইতে থাকি। যাওয়ার পরে আমি প্রায় কাছে যাব, তখন আমার কাছে একটা সুগন্ধি ভাসতেছিল, সুগন্ধি টাইপের কিছু একটা ভাসতেছিল আমার কাছে। মানে আমার যতদূর মনে আছে এই কবর আশেপাশে কোনো বাগান নাই বা ফুলের কোনো আনাগুনাও নাই, আর যে ফুলগুলা থাকে সেগুলা থেকে সুগন্ধি যুক্ত ফুল না, সেগুলা তেমন সুগন্ধি আসে না। বাট এখানে অনেক সুগন্ধি আসতেছিল, ফুলের সুগন্ধি। কোন ফুল সেটা আমি বলতে পারি না, বাট সুগন্ধি যুক্ত ফুলের আভাস আসতেছিল। তখন আমি সেইখানে যাওয়ার পরে ওনাকে জাস্ট আমি হাতটা দিছি, ওনার খাদে হাত রাখছি পিছন থেকে, যে আপনি এত রাতে এখানে কি করতেছেন জিজ্ঞেস করতে যাবো। তখন উনি এদিকে আমার দিকে ফিরছে, তখন দেখি যে ভিতরে কিছু নাই, মানে কাপড়টা মানে এরকম মনে হচ্ছে যে আমি একটা কাপড় পরেছি, জুব্বা পরে আছি। তো আমার দিকে তাকালো তো আমার চেহারা দেখা যাবে, যে কাপড়ের ভিতর দিয়ে আমার হাতের মুষ্টিটা দেখা যাবে, তারপর পায়জামার নিচে আমার দুটা পায়ের আঙ্গুল সম, পায়ের যে নিচের জায়গাটা সেটা দেখা যাবে। বাট সেই জায়গাগুলো অদৃশ্য, মানে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য জিনিস পাঞ্জাবি পরে আছে। এন্ড সেটা দেখে তো আমি পুরাই ভয় পাইছি, এন্ড আমি সেইখানে সেন্সলেস হয়ে যায় কিনা আমি বলতে পারি না, বাট আমার তখন থেকে কিছু মনে নেই, মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদে। তো একটা আঙ্কেল ছিল যিনি আমাকে প্রতিদিন দেখতেন নামাজ পড়তে এবং আমার সাথে যেতেন। তো ওই আঙ্কেল সকালে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে সেইখানে কবরস্থানের পাশে দেখতে পাই উনি। মানে আমি কবরস্থানের ভিতরে চলে গেছিলাম অনেকটা, বাট তিলাওয়াত শুনতে কবরস্থানের যে দরজাটা আছে, বেরোর দরজা, ওইটার কাছাকাছি পর্যায়ে আসি। এতটাও কাছাকাছি না, কাছাকাছি এমন কাছাকাছি পর্যায়ে আসি যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ দেখতে পাবে ওই জায়গাটা, এতটা মানে ডিস্টেন্সে আসি আমি। তো আমি তো সেন্সলেস হয়ে গেছি। তো ওই চাচা সকালে ওনার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তো আমাদের মেবি আর 5 থেকে 6 মিনিট বাকি ছিল। তো এখন আসল রাস্তাতে যেতে গেলে তো একটু টাইম লাগবে, তো উনি শর্ট রাস্তাটা বেছে নেন, শর্ট রাস্তা দিয়ে উনি জামাতে যাবেন। তখন জামাতে যাওয়ার সময় উনি আমাকে সকালে দেখতে পান, সেখানে দেখতে পাওয়ার পর উনি দুপুরে হকচকে যে আমি এখন কি করতেছি, প্লাস আমি সেন্সলেস অবস্থা এখানে পড়ে আছি। পরে উনি দেখেন যে আমার মাথায় হালকা চোট লেগে আছে, মেবি আমি নিচে পড়ার সময় বা পড়তে যাওয়ার সময় যেভাবে হোক মাথায় আমি আঘাত পাইছি, মাথা থেকে হালকা রক্ত পড়তেছে, কয়েকটা ফোঁটা রক্তের মতো দেখা যাচ্ছে, যেটা লেগে গেছে বা শুকিয়ে গেছে, আমার কপালে লেগে আছে। পরে উনি তো হালকা হকচকায়া যান। পরে উনি আমাকে নামাজটা শেষ করে উনি আমাকে নিয়ে একটা নিকটস্থ হাসপাতালে যান, যেটা সকাল সকাল খোলা পাওয়া যায় বা খোলা থাকে। ওইখানে একটা হাসপাতালে, ছোট একটা হাসপাতাল বলতে ভুল হবে, একটা ফার্মেসি টাইপের আর কি, জাস্ট একটা ছোট মোটো একটা চেম্বার টাইপের। তো এখানে উনি আমাকে নিয়ে যান। তারপর ওইখানে আমি তখনও সেন্সলেসই হয়েছিলাম, সেন্স আসেনি আমার। তখন উনি আমার পরিবারকে খবর দেন, আমার পরিবার আসে। পরিবার আসার পরে আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার আসলে ব্যাপারটা কি, তুমি কালকে রাতে যে এশার নামাজ পড়তে গেছিলে এখন আসো নাই। এখানে মানে খেয়াল করার বিষয় কি, আমি কথা বলতে পারতেছিলাম না ওই সময়, যে মানে তাদেরকে দেখতেছি, তাদের কথা শুনতেছি, বাট মুখ দিয়ে কথা বলতে চাইতেছি, বাট কথা বলতে পারতেছি না। এমন অনেকটা হয় না যে ঘুমানোর পর অনেককে বুবা জিন ধরে আমাদের মুখ থেকে কথা বলতে চাইলেও কথা বেরো না, চিৎকার দিতে চাইলেও চিৎকার বেরো না, এরকম টাইপ অবস্থা হয়ে গেছে। তখন ডাক্তার এসে বলেন যে ও হয়তো বা বেশি ভয় পাইছে বা কিছু একটা দেখছে, যার কারণে ও এখন কথা বলতে পারতেছে না, বা এখন কথা বলার সিচুয়েশনটা পাতেছে না, ওর ব্রেন কাজ করতেছে না তেমন কথা বলার জন্য। তো সে কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা একটু তার সাথে থাকেন। তো এটি ছিল আসল ভাই আমার ঘটনা। মানে যদিও জানি যে অনেকে হয়তো বা এটা মানে আজব লাগতে পারে ঘটনাটা, যে এটা কেমন ভৌতিক ঘটনা, বাট ভাই
রাসেল ভাই একটা কথা বলতে চাই, এটা আমার কাছে অনেক ভয়ানক ছিল। আমি হয়তো বা তেমন ভয় পাই না কবরস্থানে যাতে, এখনো মাঝে মাঝে যাই, বাট এত রাত পর্যন্ত এখন আর থাকি না। বাট ওই দিনটা আমার কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর দিন ছিল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা, রাসেল ভাই অ্যান্ড যারা হচ্ছে লিসেনার আছেন, যারা এটা শুনতেছেন, বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনার ব্যাপার, এটা একান্তই আপনার ব্যাপার। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি এখানে শেষ করছি এবং দোয়া করতেছি যে boot.com দীর্ঘজীবী হোক এবং এগিয়ে যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত অনেক হয়ে গেছে আসলে, অনেকেরই হয়তো ঘুমাতে হবে, অনেকে হয়তো কষ্ট করে শুনছেন, অনেকে হয়তো এখন শুনছেনই না, পরে শুনবেন, একদম একটা নির্ঝঞ্ঝাট সময়ে। যাই হোক, সবাইকেই বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের 245তম এপিসোডের সবকিছু। যদি ভালো লাগে নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইভাবেই আপনাদেরকে প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, মঙ্গলবার আপনাদেরকে বা সপ্তাহের সব দিন আপনাদেরকে আনন্দ দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আজকের মতো